নমস্কার বন্ধুরা, শেয়ার মার্কেট অ্যানালিসিসের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। সো বন্ধুরা, আজকে যে স্টকটা নিয়ে কথা বলবো কেমিক্যাল সেক্টর থেকে, আর সেই স্টকটা তার যে অল টাইম হাই লাগিয়েছিল সেখান থেকে এখন প্রায় অনেকটা নিচে পড়ে আছে। তো বন্ধুরা, আপনি যদি ইনভেস্টিং এর চিন্তা করেন, অর্থাৎ স্টকটিকে 2-3 বছর রাখার যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে এই স্টকটিকে আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। কারণ এই স্টকটি তার যে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি করেছিল সেটাকে ব্রেকআউট করেছে। এখন স্টকটি তার যে প্রথম রেজিস্ট্যান্স সেটাকে যদি ব্রেক করে তাহলে অনেকটা আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। তো চলুন স্টকটা দেখে নেওয়া যায়। সো বন্ধুরা, আমরা যে কেমিক্যাল স্টকটা নিয়ে কথা বলছি সেই স্টকটির নাম হচ্ছে ইন্ডিগো পেন্টস। সো বন্ধুরা, আমরা এখানে ইন্ডিগো পেন্টসের মান্থলি চার্টটা ওপেন করে নিয়েছি। তো মান্থলি চার্টে আমি কি দেখতে পাচ্ছি? তো মান্থলি চার্টে দেখতে পাচ্ছি স্টকটি প্রথম লিস্টেড হয় 2021 সালে। সেখান থেকে স্টকটি প্রথম অল টাইম হাই লাগিয়েছিল কত? 3,329 টাকা। তারপরে অল টাইম হাই থেকে অনেকটা নিচে পড়ে যায়। নিচে পড়ে দেখবো এই জায়গাটায় বেশ কিছু মাস ধরে কনসলিডেট করে, এবং একটা, যদি আমি এখানে একটা লাইন টানি সেখানে দেখবো একটা সাপোর্ট নিচে, এবং যখন এই সাপোর্টটা ব্রেক করে তখন আরেকটু অনেকটা নিচে পড়ে, এবং নিচে পড়ে এই জায়গাটা দেখবো এখানেও বেশ কিছু মাস ধরে কনসলিডেট করছে, এবং যখন এই কনসলিডেট বক্সটা ব্রেক করে সেখান থেকে আরও অনেকটা নিচে পড়ে। ঠিক আছে, যদি আমি পার্সেন্টেজে দেখি তাহলে তার অল টাইম হাই থেকে সব থেকে কত পার্সেন্ট নিচে পড়েছিল, তাহলে দেখে নিই। যদি সেটে প্রায় 70% নিচে পড়েছিল। সেখান থেকে স্টকটি 2023 সালে রিভার্সাল করার চেষ্টা করে, এবং এই জায়গায় এসে একটা কনসোলিডেটের মতো বক্স তৈরি করে। ঠিক আছে, আর এই জায়গায় এসে স্টকটি কি করে, একটা বক্স তৈরি করে, এবং এই জায়গায় দীর্ঘদিন ধরে ট্রেড করছে। এবং দেখতে পাবো যদি আমি এইটা একটা যদি ট্রায়াঙ্গেলের প্যাটার্ন তৈরি করে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি করেছে, এবং অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি করে এই বছরই অর্থাৎ 2024-এর জুলাই মাসে এটাকে ব্রেকআউট করে। এখন যদি স্টকটি তার যে প্রথম রেজিস্ট্যান্স ছিল, প্রথম রেজিস্ট্যান্স কোনটা ছিল, একটা জোনের মাধ্যমে যদি আমি দেখি সেটা হবে 1666 থেকে 1764। এই জোনের মধ্যে কি করছে, যদি রেজিস্ট্যান্স নিচে, যদি এই জোনটাকে ব্রেকআউট করে তাহলে এই স্টকটি প্রায় কত পার্সেন্ট উপরে যেতে পারে বলে মনে হয়? এখান থেকে যদি দেখে নিই পার্সেন্টেজে, প্রায় স্টকটি প্রায় 90% অর্থাৎ 100%-এর কাছে রিটার্ন দিতে পারে। সো বন্ধুরা, এই স্টকটি আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন, কেননা এই স্টকটি তার একটা যে প্যাটার্ন, তার ডাউন প্যাটার্ন সেটা চেঞ্জ করে এখন আপসাইড মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, আমরা এখন যদি এই স্টকটির উইকলি চার্ট ওপেন করে নিই তাহলে কি দেখতে পাবো? স্টকটির উইকলি চার্ট ওপেন করলে দেখতে পাবো এই স্টকটি এই জায়গায় এসে একটা দীর্ঘদিন যাবৎ কনসলিডেট করেছিল, তারপরে নিচে পড়ে। আবার একইভাবে দেখবো এই জায়গাটা কি করছে, কনসলিডেট করেছে, করে নিচে পড়ে একটা যদি ট্রেন লাইন দিয়ে দেখাই তাহলে দেখবো স্টকটা এখানে সাপোর্ট নিচে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের মতো, এবং অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলকে ব্রেকআউট করেছে। এখন যদি স্টকটা তার এই যে জোন, এই জোনটাকে ব্রেকআউট করে তাহলে এই স্টকটা আপসাইড মুভমেন্ট দিতে পারে। আর আপনার যদি ভিউ লং টার্মের জন্য হয় তাহলে এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন, কারণ কেমিক্যাল সেক্টর অর্থাৎ পেন্ট সেকশনের এটা একটা, বলতে গেলে 4-5টা লিডার কোম্পানির মধ্যে এটা পড়ে। সো এই স্টকটা আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর যদি সুইং ট্রেডিং এর কথা যদি ভাবেন, তাও এই স্টকটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন, কেননা এই স্টকটা যখন এই জায়গায় এসে একবার সাপোর্ট নেবে বা এই ট্রেন্ড লাইনে এসে সাপোর্ট নেবে তখন আপনি একবার এটাকে বাই করার জন্য চিন্তা ভাবনা করতে পারেন। যদিও এই স্টকটা কোনো রেকমেন্ডেশন নয়, কেবলমাত্র এডুকেশনাল পারপাস। ঠিক আছে, সো বন্ধুরা, আপনারা এই স্টকটাকে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন সুইং ট্রেডিং এর জন্য। সো বন্ধুরা, আমরা এখন এই স্টকটার ফান্ডামেন্টালটা চেক করে নেবো। তার জন্য আমি ফান্ডামেন্টাল সেকশনে চলে যাব। ইন্ডিগো পেন্টসের যদি আমি এখন ফান্ডামেন্টালটা ওপেন করি তাহলে কি দেখতে পাবো? এই স্টকটি মার্কেট ক্যাপিটাল কত? এই স্টকটির মার্কেট ক্যাপিটাল 7,141 করোড়, আর এর কারেন্ট প্রাইস কত চলছে? 1,499 টাকা। ঠিক আছে, আর যদি 72 উইকের মধ্যে হাই লাগিয়েছিল কত? 1,700 টাকা, এবং লো লাগিয়েছিল 1,250 টাকা। এখন যদি আমি স্টকটি পি দেখে নিই সেটা কত? 48.2, অর্থাৎ তার ইন্ডাস্ট্রি পি থেকে প্রায় 1% কম আছে এখন। আর এখন যদি স্টকটার ডিভিডেন্ড দিল, তো ডিভিডেন্ড দিল দেখে কত পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছে এখনো পর্যন্ত? 0.23%। এবং তার বুক ভ্যালু কত? তার বুক ভ্যালু 192 টাকা, অর্থাৎ বুক ভ্যালু এখন কারেন্ট ভ্যালু থেকে অনেকটাই কমে আছে। যদি কোম্পানিটা বন্ধ হয়ে যায় তাহলে আমরা বুক ভ্যালু হিসেবে 192 টাকা পাবো কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার জন্য। আর আরওসি কত? আরওসি 23.2%, অর্থাৎ 20% থাকলে যেখানে গুড মনে করা হয় সেখানে এই কোম্পানিটার আরওসি 20%-এর উপরে আছে। এবং রিটার্ন অন ইকুইটি পার্সেন্টেজ কত? সেটা হচ্ছে 17.5%, যেটা 17% থাকলে মোটামুটি ভালোই বলা যায়। অতএব এই কোম্পানিটার আরোই মোটামুটি ভালো।
এখন যদি এই কোম্পানিটার ডেপ টু ইকুইটি রেশিও দেখে নিই তাহলে দেখতে পাবো 0.02%, অর্থাৎ ডেপ্ট নেই বললেই চলে। আমি যদি কোম্পানিটার পেক ভ্যালু দেখে নিই তাহলে দেখবো কত, পেক ভ্যালু হচ্ছে 1.19, অর্থাৎ এটা এখন ফেয়ার ভ্যালুটার মধ্যেই রয়েছে। ওকে, ঠিক আছে, আমরা এখন এর নেক্সট পার্টে চলে যাব। সো বন্ধুরা, আমরা যদি এই কোম্পানিটার প্রোডাক্ট পোর্টফোলিও দেখে নিই তাহলে কি দেখবো, এই কোম্পানিটা কি কি তৈরি করে। এই কোম্পানিটা তৈরি করে হচ্ছে এমুলসান, এনামেলস, উডের যে কোটিং হয় সেই কোটিং, এছাড়াও সিমেন্ট তৈরি করে, পেন্ট তৈরি করে, আর পুট্টি, অর্থাৎ মেন এর প্রোডাক্ট হচ্ছে রং সম্বন্ধিত সমস্ত জিনিস। ঠিক আছে, এখন যদি আমি কোম্পানিটার নতুন যে প্রোডাক্ট সেটা কি, দ্য কোম্পানি হ্যাজ লঞ্চ এ রেঞ্জ অফ ওয়াটার প্রুফিং প্রোডাক্ট, অর্থাৎ ওয়াটার প্রুফিং এর জন্য এটা প্রোডাক্ট তৈরি করবে, তার জন্য তার কন্ট্রিবিউশন কত, 8 থেকে 9% সেল চিন্তা ভাবনা রেখেছে। এখন যদি এই কোম্পানিটার আমরা যদি ডিস্ট্রিবিউশন দেখি, অর্থাৎ কতগুলো স্টেটে এদের ডিস্ট্রিবিউটর আছে, অর্থাৎ 28 স্টেট, ভারতবর্ষের 28 স্টেটে এদের ডিস্ট্রিবিউটর আছে, এবং কতগুলো টোটাল ডিলার, এদের ডিলার হচ্ছে 8,273। অতএব বলতে গেলে এই কোম্পানিটা সারা ভারত জুড়ে তাদের বিজনেস আছে। ওকে, সো বন্ধুরা, এই কোম্পানিটা যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখে নিই তাহলে দেখতে পাবো, প্রথমেই দেখবো সেলস। যদি আমরা পিছনের 4টে কোয়ার্টারের যদি আমি সেলস গ্রোথ দেখি তাহলে দেখবো জুন 2023-এ এর সেলস ছিল 277 করোড়, সেখান থেকে সেপ্টেম্বর 2023-এ এর সেলস কমে হয় 270 করোড়, আবার ডিসেম্বর 2023-এ এখান থেকে আবার একটা অনেকটা জাম্প করে বেড়ে সেলস বৃদ্ধি হয় কত, 341, এবং অবশেষে মার্চ 2024, অর্থাৎ পিছনের যে কোয়ার্টার গেল তাতে তার সেলস বৃদ্ধি পেয়ে হয় 341 থেকে 366 করোড়, অর্থাৎ গ্র্যাজুয়ালি এর সেলস কি হচ্ছে, বাড়ছে। এখন যদি কোম্পানিটার এক্সপেন্স, অর্থাৎ বিভিন্ন পেন্টিং এর মাল মেটেরিয়ালস, লেবার, এসব যে খরচ, সেখানে তার খরচ কত হয়েছে যদি লাস্ট 4টে কোয়ার্টার দেখে নিই তাহলে দেখবো জুন 2023-এ যেখানে ছিল 229, সেপ্টেম্বরও সেই একই ছিল 229, যেহেতু তার এখানে সেলস পার্সেন্টেজ কমেছে অতএব তার যে এক্সপেন্স সেটাও প্রায় একই রয়ে গেছে। এখান থেকে ডিসেম্বর 2023-এ তার এক্সপেন্স কত বেড়েছে, 280, যেহেতু তার সেলস বৃদ্ধি পেয়েছে সেই হিসাবে তার এক্সপেন্সও বৃদ্ধি পেয়েছে। আবার 2024-এর মার্চে তার যখন সেলস বেড়েছে 366, সেখান থেকে তার এক্সপেন্স কত, 284, অর্থাৎ খুব অল্প পরিমাণে বেড়েছে। এইটা কোম্পানির জন্য খুবই ভালো, অর্থাৎ সেলস বৃদ্ধি পেয়েছে কিন্তু এক্সপেন্স সেই হিসেবে বৃদ্ধি পায়নি। ঠিক আছে, এখন যদি কোম্পানিটার অপারেটিং প্রফিট, অর্থাৎ এখন যদি আমি কোম্পানিটার অপারেটিং প্রফিট দেখি লাস্ট 4টে কোয়ার্টার, সেখানে কি দেখবো, অর্থাৎ 2023-এ কোম্পানিটার অপারেটিং প্রফিট যেখানে ছিল 48 কোটি টাকা, 2023-এ সেখানে হয়েছে 42, অর্থাৎ সেলস কমে যাওয়ার জন্য অপারেটিং প্রফিটও কমেছে। এবং যদি 2023-এ আবার যদি দেখি সেখান থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 61, অর্থাৎ অনেকটাই বৃদ্ধি পেয়েছে যেহেতু সেলস বৃদ্ধি পেয়েছে। এবং মার্চে এসে দেখেছে সেখান থেকে আমরা জাম্প করে আরো এগোই কতই, 82, সেখান থেকে বৃদ্ধি পেয়ে কত হয়, 82-তে। ঠিক আছে, অর্থাৎ গ্র্যাজুয়ালি এই কোম্পানিটা ইমপ্রুভ করছে। এখন যদি আমি কোম্পানিটার অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজটা দেখে নিই তাহলে কত দেখতে পাবো, লাস্ট 4টে কোয়ার্টারে দেখবো 2023-এর জুন মাসে যেখানে 17%, সেপ্টেম্বরে সেটা কমে হয় 15%, যেহেতু সেলস কমে গেছিল। আবার ডিসেম্বর সেটা ইমপ্রুভ করে হয় কত, 15 থেকে 18%, মার্চ 2024-এ বেড়ে হয় 22%। ঠিক আছে, অর্থাৎ তার অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টও অনেকটা বেড়েছে। ঠিক আছে, যেমন সেলস বেড়েছে তার এক্সপেন্স রেশিও তার তুলনায় অনেকটা কমেছে, কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন বেড়েছে, অর্থাৎ এই কোম্পানিটা বলাই যেতে পারে একটা ভালো কোম্পানি। ঠিক আছে, এখন যদি আমি কোম্পানিটার প্রফিট বিফোর ট্যাক্স দেখে নিই তাহলে কত দেখবো, 2023-এ যেখানে প্রফিট বিফোর ট্যাক্স হয়েছিল 42 করোড়, সেখানে যেহেতু সেপ্টেম্বর 2023-তে তার সেলস কমে গেছিল তাই জন্য এখানে তার প্রফিট বিফোর ট্যাক্সও কমে হয়েছিল 34, কিন্তু আবার ডিসেম্বর 2023-এ সেটা বেড়ে হয় 50, আর মার্চ 2024-এ সেটা সেখান থেকে লাভ, অর্থাৎ এক জাম্পে চলে যায় 72, অর্থাৎ প্রফিট বিফোর ট্যাক্স তার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এখন যদি তার নেট প্রফিটটা দেখে নিই তাহলে দেখবো কত, 4টে কোয়ার্টারে, অর্থাৎ জুন 2023-এ যেখানে ছিল 31 করোড়, সেখান থেকে সেপ্টেম্বর 2023-এ হয় 26 করোড়, এবং লাস্ট দুটো কোয়ার্টারে কি দেখবো, সেখান থেকে হয়েছিল 38 এবং 54, অর্থাৎ প্রথমবার জুন থেকে সেপ্টেম্বরে কমে গেছিল সেলস গ্রোথ কমে যাওয়ার জন্য, তারপর সেখান থেকে ডিসেম্বরেও জাম্প করে বৃদ্ধি পায় এবং ডিসেম্বর থেকেও মার্চে প্রায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই কোম্পানিটার কোয়ার্টারি রেজাল্ট আমরা যদি দেখি তাহলে বলতে পারি এই কোম্পানিটা একটা ভালো ইমপ্রুভ করছে, অর্থাৎ আগামী দিনে এটা একটা ভালো ধরনের ইকুইটির ক্ষেত্রে রিটার্ন জেনারেট করে দিতে পারে। ঠিক আছে, আমরা এখন এই কোম্পানিটার ইয়ারলি বেসিকে প্রফিট লস দেখে নেবো। তো ইয়ারলি বেসিকে যদি আমি প্রফিট কস্টটা দেখি তাহলে দেখবো এর সেলস কত, এর লাস্ট 4টে বছর যদি আমি সেলস দেখি তাহলে দেখবো 2021 সালে যেখানে সেলস ছিল 723 কোটি টাকা, সেখান থেকে 2022-এ সেলস বের হয় 906 কোটি টাকা, এবং 2023-এ সেটা হয় 1073, এবং সেখান থেকে মার্চে হয় 1255,
অর্থাৎ এর সেলস কি হচ্ছে, এর সেলস গ্র্যাজুয়ালি অর্থাৎ কনজিকিউটিভ হারে বাড়ছে। ঠিক আছে, এখন যদি এর এক্সপেন্স রেশিওটা দেখি তাহলে দেখবো কি, যেহেতু সেলস বাড়তে স্বাভাবিকভাবেই এক্সপেন্স বাড়বে, কারণ মাল মেটেরিয়ালস তৈরি করতে এবং ওয়ার্কারদের যে পেমেন্ট সেইগুলো করতে এবং নতুন নতুন ইন্ডাস্ট্রির জন্য নতুন নতুন মেশিন তৈরি করতে এক্সপেন্স হওয়াটাও স্বাভাবিক। তো এক্সপেন্স সেই অনুসারে কত পার্সেন্ট বেড়েছে, 601 করোড় ছিল 2021-এ, সেখান থেকে 2022 হয়েছে 770 করোড়, সেখান থেকে মার্চ 2023 হয়েছে 892 এবং মার্চ 2024-এ 2022। ঠিক আছে, অর্থাৎ এক্সপেন্সও গ্র্যাজুয়ালি বাড়ছে। এটা কোম্পানির জন্য খুব একটা খারাপ দিক নয়, কারণ যেহেতু সেলস বাড়ছে অতএব সে অনুসারে এক্সপেন্স রেশিও হবে, এটাই স্বাভাবিক। এখন যদি অপারেটিং প্রফিট দেখে নিই তাহলে দেখবো 2021-এ যেখানে ছিল 131 করোড়, সেখান থেকে মার্চ 2022-এ সেটা কত হয় 136, এবং 2023-এ সেটা হয় 182 এবং 24-এ হয় 233। অর্থাৎ 2023 থেকে 2024-এ অনেকটা এটা জাম্প করে, অর্থাৎ অপারেটিং প্রফিটও এই কোম্পানিটার ভালো দেখে বলা যাচ্ছে। ঠিক আছে, এখন যদি কোম্পানিটার অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্ট দেখে নিই সেটা কত, তাহলে অপারেটিং প্রফিট মার্জিন দেখি 2021-এ যেখানে ছিল 17%, সেখান থেকে 2022 হয় 15%। ঠিক আছে, অর্থাৎ একটু কমে যায়, যেহেতু সেলস গ্রোথ একটু কমে গেছিল। তারপরে আবার 2023-এ 15% থেকে বের হয় 17%, এবং মার্চ 2024-এ 17 থেকে 19%, অর্থাৎ দেখা গেলে এর 2% করে এর অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখন যদি প্রফিট বিফোর ট্যাক্স দেখি, যদি চারটে ইয়ারের প্রফিট বিফোর ট্যাক্স দেখে নিই তাহলে দেখবো 2021 সালে যেখানে ছিল 98 করোড় টাকা, 2022-এ সেটা বের হয় 114 করোড়, এবং 2023-এ সেখানে হয় 156, এবং লাস্ট যে বছর 2024-এ সেটা বের হয়েছে কত 198 করোড়। আর যদি নেট প্রফিট দেখি তাহলে নেট প্রফিট কত হয়েছে, তাহলে নেট প্রফিট 2021-এ যেখানে ছিল 71 করোড় টাকা, সেখান থেকে 2022-এ বের হয় 84 করোড়, এবং মার্চ 2024-এ সেটা হয় 132, এবং অবশেষে মার্চ 2024 তার লাস্ট বছরে সেটা বের হয় 149। অর্থাৎ এই কোম্পানিটা গ্র্যাজুয়ালি তার যে নেট প্রফিট সেটা কিন্তু বৃদ্ধি করছে। ঠিক আছে, অতএব কোম্পানিটার জন্য একটা বলা যেতে পারে এই কোম্পানিটা ভালো। ঠিক আছে, এই কোম্পানিটার প্রফিট আর লস স্টেটমেন্ট ওকে 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 বলা যেতেই পারে। ঠিক আছে, এখন স্টকটি যদি পি সেকশনে চলে যায় সেখানে কি দেখছি, যে মিডিয়ান পি ছিল কত, সেটা ছিল 68.2, আর তার বর্তমানে তার পি কত চলছে 46.7, অর্থাৎ তার মিডিয়ান পি থেকে তার বর্তমান যে পি সেইটা এখন অনেকটা কমই চলছে। তাহলে বলা যেতে পারে এই স্টকটি মোটামুটি আন্ডার ভ্যালুডেই আছে। সো বন্ধুরা, এই স্টকটির সঙ্গে যদি এর অন্যান্য যে পেয়ার স্টকগুলোকে দেখি তাহলে কি দেখবো, যে ইন্ডিগো পেন্টসের যদি পি এখন 48 হয়, সেই জায়গায় এশিয়ান পেন্টের পি কত এখন 54, বার্জার পেন্টের পি কত 52.86, অর্থাৎ এর পি এখন তার যে টপ যে পেয়ার কোম্পানিগুলোর থেকে অনেকটাই কমে আছে। যদি 5 বছরের প্রফিট কোড দেখি তাহলে দেখো কত 40.36, সেই জায়গায় এশিয়ান পেন্টের 20, বার্জার পেন্টের 19, অর্থাৎ 5 বছরের প্রফিট কত ভালো। এখন যদি এর 5 বছরের সেল দেখি তাহলে কি দেখবো, ইন্ডিগো পেন্টসের যেখানে 18, সেই জায়গায় এশিয়ান পেন্টের 13, এবং বার্জার পেন্টের কত সেখানেও 13, অর্থাৎ এর 5 বছরের সেলস পার্সেন্টেজও ভালো। তো এদিক থেকে দেখলে বলা যেতেই পারে যে এই কোম্পানিটা বা এই স্টকটি, ঠিক আছে, এশিয়ান পেন্ট বা বার্জারের সঙ্গে তুলনা করা যেতে পারে, একটা ভালো ধরনের টপ কেমিক্যাল কোম্পানি বা পেন্ট কোম্পানি বলা যেতেই পারে। ঠিক আছে, এখন যদি আমরা ব্যালেন্স শিটটা দেখে নিই ইন্ডিগো পেন্টস, তাহলে কি দেখবো, ইকুইটি ক্যাপিটাল লাস্ট 4টে বছরে কত দেখবো, যে 2021-এ যেখানে ছিল 48, 2022-এও 48, 2023-এও 48, 2024-এও 48, অর্থাৎ লাস্ট 4টে বছরের ইকুইটি ক্যাপিটাল কিন্তু সেমি, অর্থাৎ এই কোম্পানিটার ক্ষেত্রে এটা ভালো, কারণ ইকুইটি ক্যাপিটাল যদি কম হয় বা সমান থাকে সেটা কোম্পানির জন্য ভালো। রিজার্ভ যদি দেখি কত, রিজার্ভ যদি আমি দেখি 2021-এ যেটা ছিল 516 করোড়, 2022-এ সেটা 602 করোড়, 2023-এ সেটা 729 করোড়, 2024-এ 867 করোড়, অর্থাৎ রিজার্ভ কিন্তু ইয়ার অন ইয়ার বেড়ে চলেছে। এখন যদি কোম্পানিটার আমি বোরোইং দেখি তাহলে দেখবো কি, 2021-এ যেখানে 9 করোড় ছিল, 2022-এ সেখানে 12 করোড়, 2023-এ সেখানে 12 করোড়, আর 2024-এ 17 করোড়, অর্থাৎ বোরোইং কোম্পানিটার সেই পরিমাণে কিছু একটা বেশি নয়। ঠিক আছে, এখন টোটাল লাইবিলিটি যদি দেখি তাহলে কত, 2021-এ যেখানে 811 করোড় ছিল, 2022-এ 920, 2023-এ 1062, এবং 2024-এ 1222, অর্থাৎ একটা কোম্পানি চালাতে গেলে বা একটা বড় ইন্ডাস্ট্রি করতে গেলে যেটুকু লাইবিলিটি লাগবে সেই তুলনায় এটা খুব একটা বেশি কিছু নয়। এখন যদি টোটাল অ্যাসেট দেখে নিই তাহলে দেখবো কত, 2021-এ যেখানে 811 করোড় ছিল, 2022-এ সেটা 920, 2023-এ সেটা কত হয় 1062, এবং 2024-এ 1222, অর্থাৎ এর যদি আমি লাইবিলিটি আর অ্যাসেট দেখি প্রায় সমান সমান। অতএব এই কোম্পানিটার লাইবিলিটি যা, অ্যাসেটও তাই একই। যদি কখনো এই ধার শোধ করতে হবে, কোম্পানি বন্ধ হয়ে যায়, তখন কিন্তু এই টোটাল অ্যাসেটটাই চলে যাবে। সেদিক থেকে দেখতে গেলে এটা একটা নেগেটিভ পয়েন্ট। এখন যদি এর ক্যাশ ফ্লো সেকশনটা ওপেন করি তাহলে কি দেখবো, যে অপারেটিং অ্যাক্টিভিটি কত লাস্ট 4টে বছরে, 2021-এ 121, মার্চ 2022-এ 65, মার্চ 2023-এ 116, মার্চ 2024-এ 152, অর্থাৎ এটা কনজিকিউটিভ হারে বাড়ছে। আর ইনভেস্টিং অ্যাক্টিভিটি যদি দেখি তাহলে কি দেখবো,
মার্চ 2021-এ 318 করোড়, সেখান থেকে 69 মাইনাস, সেখান থেকে 84, সেখান থেকে 143, অর্থাৎ এটা ক্রমাগত হারে কি করছে, মাইনাস হচ্ছে, যেটা এটার জন্য খুবই ভালো, কারণ ইনভেস্টিং অ্যাক্টিভিটি যদি মাইনাস হয় তাহলে কোম্পানির জন্য ভালো। আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিও দেখবো যদি মাইনাস থাকে সেইটাও খুব ভালো, তাহলে এখানেও দেখবো মাইনাস হচ্ছে, -5, -20, -24, অর্থাৎ 2022-23-24-এ কমে গেছে, সেটার জন্য খুব ভালো। কিন্তু আমরা নেট ক্যাশ ফ্লো যদি দেখে নিই তাহলে কি দেখবো, মার্চ 2023-এ যেখানে 12 করোড় ছিল সেখান থেকে 2024-এ 15 করোড়, এইটা কোম্পানির জন্য একটা নেগেটিভ পয়েন্ট। কিন্তু নেট ক্যাশ ফ্লো যত ভালো থাকবে বা যত বেশি থাকবে সেটা কোম্পানির জন্য ভালো, কিন্তু এখানে একটা নেগেটিভ, এইটা কোম্পানির জন্যও নেগেটিভ, ঠিক আছে। সো এইটা বেশি সময় লাগবে না, যদি কোম্পানিটা তার গ্রোথ রেট ভালো ঠিকঠাক রাখে তাহলে এই নেট ক্যাশ ফ্লো কিন্তু বেড়ে যাবে। সো বন্ধুরা, এখন যদি আমি এর ইম্পর্টেন্ট জিনিস অর্থাৎ শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, সেটা দিলে কি দেখতে পাবো, প্রোমোটার হোল্ডিং লাস্ট 4টে কোয়ার্টারে যদি কি হচ্ছে 53.95, সেখান থেকে 53.94, সেখান থেকে 53.94, সেখান থেকে 53.94, অর্থাৎ প্রোমোটার হোল্ডিং কিন্তু সেম আছে লাস্ট 4টে কোয়ার্টারে। এটা কোম্পানির জন্য খুব ভালো, অর্থাৎ প্রোমোটাররা তাদের হোল্ডিংকে সেম রেখে দিয়েছে। যদি এটা বৃদ্ধি পায় তাহলে আরো ভালো হবে, 55-এর উপরে থাকলে সেটা খুবই ভালো, ঠিক আছে। এখন যদি এফআইআই দেখি, এফআইআই তাদের শেয়ার এখানে কত রেখেছে, যেখানে সেপ্টেম্বরে ছিল 8.75, সেখান থেকে ডিসেম্বর হয় 8.77, কিছুটা বৃদ্ধি পায়। আবার মার্চে সেটা অনেকটা কমে যায় 7.73%, অর্থাৎ এখন জুন 2024-এ এসে সেটা তারা আবার বাড়িয়েছে, অর্থাৎ 8.2%, অর্থাৎ তারা অনেকটা ইন্টারেস্ট দেখাচ্ছে। আর যদি ডিআইএ দেখি তাহলে কি দেখবো, যেখানে সেপ্টেম্বর 2023-এ 2.29% ছিল, সেখানে ডিসেম্বরে কমে যায়, সেটা কমে হয় 1.77%। আবার মার্চে ডিআইএরা তাদের অ্যাক্টিভিটিকে কি করে বাড়িয়ে দেয় 1.96%। যে লাস্ট যে কোয়ার্টার জুন 2024-এ দেখবো, সেখানে ডিআইএরা দেখবো 1.07%, অর্থাৎ কিছুটা কমিয়ে দিয়েছে, ঠিক আছে। অর্থাৎ ডিআইএরা তাদের এখানে যে শেয়ার সেখানে কমাচ্ছে। আর পাবলিক যদি দেখি তাহলে কি দেখবো, পাবলিক তাহলে দেখবো তাদের শেয়ার 36 ছিল জুন 24-এ, এই মার্চ 24-এ, সেখান থেকে জুন 24-এ বাড়িয়ে করে 36, অর্থাৎ পাবলিক তাদের শেয়ার এটাতে বেশি ইনভেস্ট করছে, ঠিক আছে, বলাই যেতে পারে। তো যদি এফআইআই আর ডিআই তাদের শেয়ারের পার্সেন্টেজ যদি বাড়ায় কোম্পানি হলে, তাহলে এই স্টকটা অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ওকে, তো বন্ধুরা, আপনারা ইন্ডিগো পেন্টসের ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস দেখলেন। যদি মনে করেন এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন, কোনো রেকমেন্ডেশন নাই, অনলি ফর এডুকেশনাল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।